ফুলকপি আর ব্রকলির একটা দারুণ স্বাদের রেসিপি এনেছি, যেটা কিনা বানানো তো ভীষণ সহজ, আর এটা কিন্তু সকলের খেতে ভালো লাগবে। একদম একটা অন্য স্বাদের রেসিপি। এখানে কিন্তু মশলার ব্যবহার একদমই নেই, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থেকে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, একটা পাত্রে নিয়েছি গরম জল। তো গরম জলে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে লবণটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন সেই জলে কিন্তু ফেলে দেব কেটে রাখা ব্রকলি। তো দেখে নাও ব্রকলিকে আমি কেমন সাইজের করে কেটেছি। দেখো, মাঝারি মাঝারি টুকরো করে কাটা আছে, এবং এটা কিন্তু এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। তাতে কিনা ব্রকলিতে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে, এবং ব্রকলিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। ওইদিকে গ্যাসে বসিয়ে দিচ্ছি অন্য একটা পাত্র, সেখানেও জল দিয়েছি এবং সেখানেও দিয়ে দিয়েছি লবণ, আর লবণটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো, জলটা ফুটে গেছে। এখন কিন্তু সেখানেও দিয়ে দেবো ফুলকপি, আর ফুলকপিটাকে কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং 2 থেকে 3 মিনিট কুক করে নেব, মানে ফুলকপিটাও কিন্তু এখানে ভাপিয়ে নেব। দেখো, ফুলকপি আর ব্রকলির সাইজটা কিন্তু মোটামুটি একই রকমের, তাই মাঝারি সাইজেরই কিন্তু এগুলো হবে, সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এদিকে ব্রকলিটাও কিন্তু আমাদের তুলে নেবার সময় হয়ে গেছে এতক্ষণে। দেখো, ব্রকলিটাও কিন্তু অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখো, ব্রকলির রং কিন্তু কোনো রকমের পরিবর্তন কিন্তু এখানে হয়নি। দেখো, সমস্ত ব্রকলিটা কিন্তু তোলা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে আমি ব্যবহার করেছি অলিভ অয়েল। তোমাদের যদি অলিভ অয়েল না থাকে, এখানে কিন্তু তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারবে। তো 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি, এবং তেলটাকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থাতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 8-10টা রসুনের কোয়াকে কুচি কুচি করে নেওয়া টুকরোকে। তো সেটা দিয়ে মিনিট খানেক একটু কুক করে নিলাম, এবং তারপরে কিন্তু দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদাকে, এবং সেটাকেও কিন্তু 1 মিনিট খানেক একটু কুক করে নেব। এবং তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা। এখানে পেঁয়াজটা দিয়েও কিন্তু নাড়বো, এবং পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে এখানে ভাজার কোনো প্রয়োজনই নেই। তবে অল্প একটু নাড়ার পরে কিন্তু পেঁয়াজেও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। পেঁয়াজটাতে যে হালকা হালকা রং আমাদের ধরে আসবে, সে অবস্থাতে এখন কিন্তু ব্রকলি এবং ফুলকপি দুটোই কিন্তু দিয়ে দেবো। তো দেখো, আমি দিয়ে দিয়েছি, আর এর উপরে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এইভাবেই 2 থেকে 3 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি কুক করে নিতে হবে। তো দেখো, আমিও সেইভাবেই এটাকে নেড়ে দিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু হয়ে এসেছে। এখন লো ফ্লেম করে দিচ্ছি, এবং লো ফ্লেম করে আবার 2 থেকে 3 মিনিট কিন্তু দিয়ে দিলাম, এবং 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এখন আমি একটা টমেটো, যেটা টুকরো কিনে একটু বড় করে কাটা, সেই একটা টমেটোর টুকরোকে আমি দিয়ে দিলাম। তো টমেটোর টুকরোটা দিয়েও কিন্তু ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, এবং তারপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামকে, যেটা কিনা লম্বা করে কাটা আছে। ক্যাপসিকামকে কিন্তু আগে দেওয়া যাবে না, কেননা ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। তাই এগুলো দিয়ে মেশাবার পরে আরও 2 থেকে 3 মিনিট একটুখানি কভার করে দেব, এবং খুলে নিলাম। খুলে পরে দিয়ে দিলাম হালকা একটু লবণ। লবণটা কিন্তু প্রতিবার ব্যবহার করা হচ্ছে, সেজন্য একটুখানি কিন্তু বুঝে দিতে হবে। এবং তারপরে দিয়ে দিচ্ছি, দেখো, একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কাটা, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই সবাই সবার প্রয়োজন মতো, স্বাদ মতো দেবে। এরপর কিন্তু আবার ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে, এবং ক্রমাগত কিন্তু নেড়ে দিতে হবে,
কারণ এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা হবে না, তাই তলায় যাতে লেগে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো সব কিছু কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, সেজন্য কিন্তু আবার কভার করে দিলাম 3 মিনিটের জন্য। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। তো প্রথমেই ঢাকাটা খুলে আগে ভালো করে মিশিয়ে নিলাম এবং এরপরে কিন্তু দেব বাকি জিনিস। প্রথমেই দিচ্ছি কসুরি মেথি হাতে ক্রাশ করা। তো কসুরি মেথিটা দেবার পরে একটুখানি মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং তারপরে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এই সোয়া সস আর ভিনিগার কিন্তু এই রান্নাতে একটা অসামান্য স্বাদ আনে এবং এগুলো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু আর কোনো রকম মশলারই প্রয়োজন হয় না এবং রান্নাটা করতে কিন্তু মিনিট 15-র বেশি কিন্তু সময়ও লাগে না। তাই আর এটা কিন্তু রুটি হোক বা পরোটা বা নুডলস যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে লাগে দারুণ। তো দেখো রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। তো একবার দেখে নাও যে তরকারিটা দেখতে কেমন হয়েছে। তো দেখো প্রত্যেকটা সবজির স্বাদ কিন্তু এখানে স্বাদ নয় মানে রং এখানে পুরোপুরি এখানে বজায় আছে। এখানে কিন্তু হলুদের ব্যবহারও করা হয়নি। তো দেখতেই পেলে যে কত সহজে একটা দারুণ খাবার বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখো। দেখো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম গ্যাস অফ করার পরে এবং এখন কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। তাই দেখতেই পেলে যে কত সহজে আমরা বানিয়ে নিয়েছি এবং এটা কিন্তু একদম একটা অন্য স্বাদের একটা রেসিপি। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারে খেতে পারো, টিফিনে নিয়ে যেতে পারো, নুডলসের পাশে হালকা করে একটু খেতে পারো। তাই তোমরা বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো।